হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অশোকা বা সম্রাট অশোক 273 বিসি থেকে 232 বিসি পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই সম্রাট অশোক যে সমস্ত লিপি লিখেছিলেন বা এই সম্রাটের অশোকের আমলে যে সমস্ত লিপিগুলি লেখা হয়েছিল সেগুলো মূলত পালি ও প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল, ব্রাহ্মী লিপিতে, কিন্তু উত্তর পশ্চিম ভারতের জন্য সেই লিপিগুলি ছিল খরষ্টি ভাষায় রচিত। আর এই অশোকের লিপির পাঠোদ্ধার করেছিলেন 1837 সালে জেমস প্রিন্সেপ। এই অশোকের যে সমস্ত লিপিগুলো পাওয়া গিয়েছিল, এই সমস্ত লিপিতে প্রায় দেবনাম প্রিয় প্রিয়দর্শী এই নামের উল্লেখ ছিল। কেবলমাত্র কর্ণাটকের মাস্কি এবং গিরনার মধ্যপ্রদেশ এই দুটি জায়গার লিপিতে অশোক নামের উল্লেখ ছিল। তাহলে পরীক্ষায় এমন প্রশ্ন আসতে পারে যে দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামের উল্লেখ নেই কোন লিপিতে, সেক্ষেত্রে কর্ণাটকের মাস্কি এবং গিরনার মধ্যপ্রদেশ এটি হবে। এবং এই কর্ণাটকের মাস্কি এবং গিরনার মধ্যপ্রদেশ এই দুটি লিপি ছাড়া বা এই দুই স্থানের লিপি ছাড়া সমস্ত লিপিতে অশোকের নামের উল্লেখ কোথাও নেই। সমস্ত জায়গাতে রয়েছে দেবনাম প্রিয় প্রিয়দর্শী। গ্রেটেস্ট মৌর্যন রুলার, এই অশোক ছিলেন গ্রেটেস্ট মৌর্যন রুলার, অর্থাৎ এই অশোক কেবলমাত্র মৌর্য বংশের মহান সম্রাট নন, এই অশোক সমগ্র বিশ্বে সমগ্র দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নরপতি বা সম্রাট ছিলেন। বৌদ্ধ গ্রন্থ দিব্যবাদান, সিংহলি গ্রন্থ মহাবংশতে লিখিত আছে যে এই অশোক বা সম্রাট অশোক তিনি সিংহাসন লাভের জন্য এক গৃহযুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং তার 99 জন ভ্রাতাকে হত্যা করে তিনি সিংহাসন লাভ করেছিলেন। এই কারণে তাকে চণ্ডাশোকও বলা হয়ে থাকে। এর প্রমাণ রয়েছে বৌদ্ধ গ্রন্থ দিব্যবাদান এবং সিংহলি গ্রন্থ মহাবংশতে বা মহারংশ। কিন্তু এই গৃহযুদ্ধ হয়েছিল যে কারণে তার সিংহাসন লাভের 4 বছর পর তাকে বা তার রাজ্যাভিষেক হয়েছিল। আধুনিক ঐতিহাসিকরা কিন্তু এই তার ভ্রাতাদের হত্যা করার বিষয়ে একমত নন, তবে এটি অবশ্য সত্য যে সিংহাসন লাভের 4 বছর পর গৃহযুদ্ধের কারণে তার রাজ্যাভিষেক হয়েছিল 4 বছর পর। গভর্নর অফ তক্ষশিলা অ্যান্ড উজ্জয়ন প্রভিন্সেস, এই সম্রাট অশোক যখন তার পিতা সম্রাট ছিলেন তখন এই অশোক অর্থাৎ পরবর্তী সময়ের সম্রাট হবেন, তিনি তক্ষশিলা এবং উজ্জয়িনের গভর্নর ছিলেন। তাহলে এই তক্ষশিলা এবং উজ্জয়িনের গভর্নর থাকাকালীন তার পিতার মৃত্যু হয় এবং পরবর্তী সময় এই তক্ষশিলা এবং উজ্জয়িন থেকে তিনি মগধের দিকে অগ্রসর হয় এবং সেখানে গিয়ে একটি গৃহযুদ্ধের সৃষ্টি হয়েছিল। তাহলে এই সম্রাট অশোক সম্রাট হওয়ার পূর্বে তক্ষশিলা এবং উজ্জয়িনীর গভর্নর ছিলেন। দীপবংশতে বলা হয়েছিল যে কিলিং হিজ 99 ব্রাদার্স এক্সেপ্ট দ্য ইয়াংগেস্ট ওয়ান, তার 99 জন ভ্রাতাকে হত্যা করেছিল কেবলমাত্র তার ছোট একজন ভ্রাতাকে ছাড়া বা বাদ দিয়ে, যে কারণে তার 4 বছর পর রাজ্যাভিষেক হয়েছিল। এই অশোক কিন্তু তার জীবনে বৃহৎ সাম্রাজ্যের সম্রাট হওয়া সত্ত্বেও কিন্তু সে সারা জীবনে মাত্র একটি যুদ্ধ করেছিল, যেটি হলো কলিঙ্গ ওয়ার বা কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধ কিন্তু 261 বিসিতে হয়েছিল। 9 years of his rule, সম্রাট অশোক যখন রাজত্ব করছিলেন তখন তার রাজত্বের 9ম বর্ষে এই কলিঙ্গ যুদ্ধটি হয়েছিল। তার রাজ্যাভিষেকের 9ম বর্ষে, মতান্তরে কিন্তু 8ম বর্ষে। কেউ কেউ বলেন 260 খ্রিস্টপূর্বাব্দে, আবার মতান্তরে রয়েছে 261 খ্রিস্টপূর্বাব্দে। মোটামুটি 261 খ্রিস্টপূর্বাব্দে বা বিসিতে তিনি এই
কলিঙ্গ রাজ্য জয় করেছিলেন। এই কলিঙ্গটি ছিল কিন্তু বাংলার সুবর্ণরেখা নদী থেকে গোদাবরী নদী পর্যন্ত স্থানে, অর্থাৎ বর্তমান যে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত অঞ্চলগুলি নিয়ে সেই সময়ের কলিঙ্গ রাজ্যটি ছিল। এই কলিঙ্গ জয় করা ছিল মগধের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ, কারণ নন্দ আমলে, যখন মৌর্য সম্রাট বা মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়নি, তার পূর্বে নন্দ বংশ ছিল। সেই নন্দ আমলে কলিঙ্গ কিন্তু মগধের অধীনে ছিল, এবং এই মগধের অধীনে থাকা কলিঙ্গ পরবর্তী সময় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে স্বাধীনতা ঘোষণা করে এবং দাক্ষিণাত্যে চোল ও পাণ্ড্য রাজাদের সঙ্গে মিলিত হয়ে এক জোট শক্তি গঠন করে সামরিক বলে বলীয়ান হয়ে উঠেছিল। এই কলিঙ্গ কিন্তু বা এই কলিঙ্গ রাজ্য দাক্ষিণাত্যে যাওয়ার জলপথ ও স্থলপথ দুটোকেই নিয়ন্ত্রণ করত, এবং যেটি ছিল মগধের কাছে একটি খুবই সংকটজনক পরিস্থিতি। মগধের সামুদ্রিক বাণিজ্য তখন তাম্রলিপ্ত হয়ে বঙ্গোপসাগর বা ব্রহ্মদেশ, সুমাত্রা, জাভা প্রভৃতি অঞ্চলে যেত। এই কলিঙ্গ মগধের সামুদ্রিক বাণিজ্যের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল, কারণ এই কলিঙ্গর সমস্ত এই অঞ্চলের জলপথকে নিয়ন্ত্রণ করত। তাই কলিঙ্গ ছিল কি মগধের সামুদ্রিক বাণিজ্যের প্রতিদ্বন্দ্বী। তাহলে এই কারণে মগধের স্বার্থে বা নিরাপত্তার স্বার্থে স্বাধীন কলিঙ্গ রাজ্যের উপর আক্রমণ করতে হয়েছিল, এবং স্বাধীন কলিঙ্গ রাজ্য স্বাধীনভাবে থাকলে মগধের হিতের ক্ষেত্রে ভালো নয় বা ভালো হতো না, যে কারণে এই কলিঙ্গ জয় করা ছিল সম্রাট অশোকের একটি আবশ্যকীয় কার্য। অঙ্গরাজ্য বিজয়ের দ্বারা বিম্বিসার যে মগধের রাজ্য বিস্তারের নীতি, অর্থাৎ রাজ্যকে বৃহৎ আকার দেওয়ার যে নীতি নিয়েছিল, কলিঙ্গ যুদ্ধের দ্বারা সেই সাম্রাজ্যবাদী নীতির কিন্তু পরিসমাপ্তি ঘটে গেল। তাহলে অঙ্গরাজ্য বিজয়ের দ্বারা বিম্বিসার মগধের রাজ্য বিস্তারের নীতি নিয়েছিল, এবং কলিঙ্গ যুদ্ধ বা কলিঙ্গ রাজ্য বিজয়ের দ্বারা সম্রাট অশোক সেই রাজ্য বিস্তার নীতিটি পরিসমাপ্তি করে, এবং এই সময় থেকে প্রায় মগধের এই মৌর্য বংশের সময়ে আর রাজ্য বিস্তার হয়নি, তেমন ভাবে সাধারণত হয়নি। এবং এই কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং চিরদিনের মতো যুদ্ধ নীতিকে ত্যাগ করেছিলেন। তিনি সাম্য, মৈত্রী, প্রেম, ভ্রাতৃত্বের বাণী প্রচার করেছিলেন। যুদ্ধ দ্বারা পরাজিত রাজ্য বা পররাজ্য গ্রাস না করে প্রেমের দ্বারা অন্যের হৃদয় জয় করাই তার জীবনের লক্ষ্যে পরিণত হয়েছিল। তিনি ভেরিঘোষা থেকে ধর্মঘোষাতে পরিণত করেন। তাহলে ভেরিঘোষা থেকে ধর্মঘোষাতে পরিণত করেছিলেন। এমব্রেস বুদ্ধিজম আন্ডার উপগুপ্ত, এবং এই কলিঙ্গ যুদ্ধের পর তিনি উপগুপ্তের সান্নিধ্যে আসেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। এমনকি এই অশোক বা সম্রাট অশোক তিনি বৌদ্ধ ধর্মকে গ্রহণ শুধু করেছিলেন তা না, এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর তিনি বৌদ্ধ ধর্মকে প্রচার করার জন্য সর্বতোভাবে প্রচেষ্টা করেছিলেন। তার নিজের পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে তিনি এই বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে কাজে লাগিয়েছিলেন, বা বৌদ্ধ ধর্ম প্রচারে তার পুত্র এবং কন্যা সামিল হয়েছিলেন। অশোকের ধাম্মা, অর্থাৎ সম্রাট অশোকের যে ধম্ম ছিল সেগুলি হলো মূলত, বা এই অশোকের ধর্মের মূল ধর্ম সামাজিক ক্রম সংরক্ষণ করা, এবং বলা হতো যে মানুষজন ভালো ব্যবহার করলে তাদের স্বর্গপ্রাপ্তি হবে। তিনি কখনোই বলেননি যে নির্বাণ লাভ করতে হবে। তাহলে তিনি নির্বাণ লাভ করার কিন্তু একবারে বলেননি যে নির্বাণ লাভ করতেই হবে। তিনি যেটা বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য ছিল, তাহলে অশোক বা সম্রাট অশোক নির্বাণ লাভ করার কথা বলেননি,
এই নির্মাণ লাভ করা কিন্তু বৌদ্ধ ধর্মের মূল আদর্শ ছিল। অশোকের ধর্মলিপিতে অহিংসা ও সহিষ্ণুতা দিয়ে সামাজিক ক্রম সংরক্ষণ করার কথা বলা হয়েছিল, কিন্তু কোনো সাম্প্রদায়িক পথের কথা বলা হয়নি। অশোকের ধর্ম অনুশাসনে উল্লেখ করা আছে কি, যে পিতামাতার প্রতি শ্রদ্ধা, গুরুজন ও সাধুজনের উপর নিষ্ঠা, অহিংসা, সততা, পশু আহুতি বা পশু বলির উপর নিষেধাজ্ঞা জারি করা, অর্থহীন অনুষ্ঠান বা এই অনুষ্ঠান উৎসবের সমাবেশের উপর যে সমস্ত নিষেধাজ্ঞা, ভৃত্যের সাথে মনিবের ও আসামিদের সাথে সরকারি কর্মকর্তাদের মনুষ্যত্বপূর্ণ ব্যবহার করা, যুদ্ধ ত্যাগ করে ধর্ম প্রচার করে মানুষের মনকে জয় করা, এগুলি কিন্তু ছিল অশোকের ধর্ম। তাহলে এই সম্রাট অশোক তিনি বৌদ্ধ ধর্ম সম্পূর্ণভাবে মেনেছিলেন, কিন্তু তিনি নিজে এই সমাজ কল্যাণের দিকে অনেক বেশি করে দৃষ্টি দিয়েছিলেন। লেটার মৌর্যস, পরবর্তী মৌর্য রাজা হিসেবে সম্রাট অশোকের মৃত্যুর পর, ফলোইং দ্য ডেথ অফ অশোকা, সম্রাট অশোকের মৃত্যুর পর দ্য মৌর্যন ডাইনেস্টি লাস্টেড ফর 137 বছর, অর্থাৎ 137 ইয়ার্স। এই 137 বছর সম্রাট অশোকের পর এই সাম্রাজ্য স্থায়ী হয়েছিল, এবং এই সাম্রাজ্যের শেষ যিনি শাসক ছিলেন, দ্য এম্পায়ার ওয়াজ ডিভাইডেড ইনটু ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পার্টস। সম্রাট অশোকের পর এই সাম্রাজ্যের খণ্ড হয়ে গিয়েছিল, এবং যেটি পশ্চিম অংশ এবং পূর্ব অংশ এই দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এবং সম্রাট অশোকের মৃত্যুর পর থেকে আর কোনো তেমন শক্তিশালী এবং বিচক্ষণ রাজা এই বংশে আর ছিলেন না, যে কারণে বৃহদ্রথ, দ্য লাস্ট মৌর্যন রুলার, এই মৌর্য বংশের শেষ যিনি সম্রাট ছিলেন তিনি হলেন বৃহদ্রথ। এই বৃহদ্রথ তাকে হত্যা করে 187 BC-তে, এই 187 এই সালটি নিয়েও অনেক বিতর্ক রয়েছে। এই 187 BC-তে পুষ্যমিত্র শুঙ্গ, এই পুষ্যমিত্র সিংহ কিনা এই বৃহদ্রথর সেনাপতি ছিলেন বা মন্ত্রী ছিলেন। এই পুষ্যমিত্র সিংহ বৃহদ্রথকে 187 BC-তে হত্যা করেন এবং এই মৌর্য সিংহাসনকে হাতিয়ে নেন বা মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে এস্টাবলিশ দ্য শুঙ্গ ডাইনেস্টি, এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন পুষ্যমিত্র শুঙ্গ, বৃহদ্রথকে হত্যা করে 187 BC-তে, যিনি কিনা এই বৃহদ্রথ কিনা লাস্ট মৌর্যন রুলার ছিলেন। মৌর্যন অ্যাডমিনিস্ট্রেশন, এই মৌর্য যে প্রশাসনিক ব্যবস্থা ছিল, এই মৌর্য প্রশাসনিক ব্যবস্থা ছিল অনেক শক্তিশালী এবং অনেক মজবুত, কিন্তু এটি সম্রাট অশোকের পর থেকে ধীরে ধীরে শিথিল হতে থাকে, যার ফল পরবর্তী সময়ে মৌর্য বংশের পতন ঘটেছিল। কিন্তু যখন এই বংশটি খুব শক্তিশালী এবং মজবুত ছিল, তখন এই মৌর্য প্রশাসন ছিল খুবই শক্তিশালী। ওয়েলফেয়ার স্টেট, এই মৌর্য যে রাষ্ট্র গড়ে উঠেছিল, এই মৌর্য রাষ্ট্র কিন্তু প্রজা কল্যাণকামী, অর্থাৎ প্রজা কল্যাণের দিকে সর্বদা দৃষ্টি রাখা হতো বা সর্বদা প্রজা কল্যাণকামী রাষ্ট্র হিসেবে এই মৌর্য বংশ পরিচিত ছিল। উইথ হাইলি সেন্ট্রালাইজড গভর্নমেন্ট, এই মৌর্য প্রশাসনিক সময়ে একেবারে কেন্দ্রীকরণ বা ক্ষমতার কেন্দ্রীকরণ ছিল, এবং যে ক্ষমতার একেবারে কেন্দ্রে ছিল, কিং ওয়াজ দ্য নিউক্লিয়াস, সম্রাট বা রাজা তিনি ছিলেন সমস্ত শক্তির একমাত্র কেন্দ্র, এবং তাকে অ্যাসিস্ট করতেন মন্ত্রী পরিষদ, যুবরাজ, গোপা, সেনাপতি এনারা। তাহলে রাজা ছিলেন একেবারে ক্ষমতার কেন্দ্রে বা রাজার হাতে সমস্ত ক্ষমতা থাকতো,
এবং তাকে অ্যাসিস্ট করত বা সহায়তা করত মন্ত্রী পরিষদ থাকতো, এবং যুবরাজ এই যুবরাজ হলেন পরবর্তী সময়ের রাজা বা রাজকুমাররা। গোপা তিনি ব্রাহ্মণ বা পুরোহিত। তাহলে এই ব্রাহ্মণ বা পুরোহিত প্রধান তিনি হলেন গোপা, এবং সেনাপতি, এই সেনাপতি হলেন কমান্ডার ইন চিফ অফ আর্মি অ্যান্ড আদার মিনিস্টার্স। তাহলে এই সেনাপতি সমস্ত সেনার প্রধান থাকতেন। এবং এই সময়ে সমস্ত বিভাগ, যেমন রাজস্ব বিভাগ, ব্যবসা বাণিজ্য, শিল্প, আইন ব্যবস্থা এবং প্রাদেশিক ও স্থানীয় শাসন ব্যবস্থা, সমস্ত কিছুকে সুন্দরভাবে ভাগ করে বা সুন্দরভাবে আলাদা আলাদা করে একটি করে পরিষদের দায়িত্বে দেওয়া থাকতো, যাতে সুষ্ঠু পরিচালনা করা যায় সেজন্য। যেমন এই সময়ে রাজস্ব বিভাগ, সমাহর্তা ছিলেন রাজস্ব বিভাগের প্রধান, তিনি সমস্ত রকমের রাজস্ব সংগ্রহের দায়িত্ব থাকতেন। আবার ব্যবসা বাণিজ্য শিল্পের ক্ষেত্রে অধ্যক্ষ থাকতেন, আইন ব্যবস্থার ক্ষেত্রে ধর্মাধিকরণ এবং অমাত্য নামক অধিকারীরা তারা আইন বিভাগকে দেখতেন। এভাবে প্রাদেশিক শাসন ব্যবস্থায়ও অনেক ভাগ করা হয়েছিল, 4টি ভাগ করা হয়েছিল মূলত, সেটি পরবর্তী পেজে গিয়ে পড়ব। তাহলে এই প্রাদেশিক শাসন ব্যবস্থাকেও 4টি ভাগ করেছিল, তক্ষশিলা, উজ্জয়িনী, সুবর্ণগিরি এবং কলিঙ্গ। এছাড়াও গ্রাম ক্ষেত্রে বা একেবারে সমাজ ব্যবস্থার একেবারে সবচেয়ে নিচু তলার স্থান হলো গ্রামীণ বা গ্রামের প্রধানদের গোপা বলা হতো, এবং এই গোপা আধিকারিকরা গ্রাম বা গ্রামের প্রধান হতেন, যে ক্ষেত্রে 10 থেকে 15টি করে গ্রামের শাসন করতেন বা দেখাশোনা করতেন। কিন্তু সমস্ত ক্ষমতার মূলে থাকতেন সম্রাট নিজে। প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এই প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল। আগে বললাম এই প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনকে 4টে ভাগে যেমন ভাগ করা হয়েছিল, তেমন এই 4টি ভাগ ছাড়াও একটি সেন্ট্রাল বা কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা বা কেন্দ্রীয় অ্যাডমিনিস্ট্রেশন ছিল। যেমন এই প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের 4টি হলো আর্যাবর্ত, যেটি নর্থ ইন্ডিয়াকে বলা হতো দক্ষিণপথ, সাউথ ইন্ডিয়াকে বলা হতো অবন্তী ওয়েস্টার্ন ইন্ডিয়া, এবং কলিঙ্গ ইস্টার্ন ইন্ডিয়া। এছাড়াও সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা সেন্ট্রাল প্রভিন্সিয়াস ছিল, যেটি পাটলিপুত্র ছিল যার ক্যাপিটাল। এই সমস্ত ছোট ছোট বা বিভাজিত ভাবে শাসনকে বা সাম্রাজ্যকে পরিচালনা করার জন্য সম্রাট অশোক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কর্মচারীদেরকেও নিয়োগ করেছিলেন। এছাড়াও এই মৌর্য সম্রাট বা মৌর্য সমস্ত সম্রাটরা, সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিন্দুসার, এনারা সকলেই গুপ্তচর নিয়োগ করতেন, এবং সেই গুপ্তচরের মধ্যে নারী গুপ্তচর থাকতেন, ব্রাহ্মণরাও গুপ্তচর থাকতেন, এবং শ্রমণরাও অনেক ক্ষেত্রে ব্রাহ্মণদেরও গুপ্তচর হিসেবে পাঠানো হতো। এছাড়াও এই সমস্ত সম্রাট বা মৌর্য সম্রাটদের দেহরক্ষী হিসেবে নারী বাহিনীও থাকতো। তাহলে এই মৌর্য সম্রাট বা মৌর্য সাম্রাজ্যের সময়ে নারী বাহিনী বা নারীদেরকে সেনাবাহিনীতে যুক্ত করা হতো। Some important rock edicts, কিছু গুরুত্বপূর্ণ শিলালিপি। এই শিলালিপি সম্পর্কে আমরা জানি যে সম্রাট অশোকের অনেক শিলালিপি ছিল, তার মধ্যে কিছু শিলালিপি, 14টি শিলালিপির একটি লিস্ট রয়েছে, যে 14টি শিলালিপি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই 14টি শিলালিপি হলো, প্রথম যে শিলালিপি বা প্রথম মুখ্য শিলালিপি, সেই প্রথম মুখ্য শিলালিপিতে সম্রাট অশোক পশু হত্যা নিষিদ্ধকরণ করেছেন। অর্থাৎ সম্রাট অশোকের প্রথম প্রধান শিলালিপি বা প্রথম মুখ্য শিলালিপিতে পশু হত্যা নিষিদ্ধকরণের কথা বলেছেন। দ্বিতীয় মুখ্য শিলালিপিতে চোল, পরদয়া, সত্যপুত্র, কেরলপুত্র বংশ নিয়ে উল্লেখ করেছে। অর্থাৎ দক্ষিণ দিকে বা দক্ষিণ ভারতের দিকে সাম্রাজ্যের
বিষয় নিয়ে আলোচনা করেছে। তৃতীয় মুখ্য শিলালিপিতে প্রাদেশিক যুক্ত এবং রাজুকাদের ধর্মপ্রচার নিয়ে নির্দেশ দিয়েছিলেন। চতুর্থ মুখ্য শিলালিপিতে সমাজের উপর ধর্মের যে প্রভাব তা নিয়ে আলোচনা করেছেন। এবং পঞ্চম মুখ্য শিলালিপিতে ধর্ম মহামাত্রদের নিয়োগের উল্লেখ করা রয়েছে। তাহলে ষষ্ঠ মুখ্য শিলালিপিতে প্রজাদের কল্যাণ সূচক কাজকর্মের উল্লেখ রয়েছে। সপ্তম মুখ্য শিলালিপিতে শান্তি, মন ও বিশ্বাসের সাম্য নিয়ে বর্ণনা রয়েছে। অষ্টম মুখ্য শিলালিপিতে বোধি বৃক্ষের দর্শন নিয়ে বর্ণনা রয়েছে, অর্থাৎ এই সময় কিছু অলৌকিক দৃশ্য দেখানো হতো, সেটি অষ্টম মুখ্য শিলালিপিতে বর্ণনা দেওয়া হয়েছে। নবম মুখ্য শিলালিপি ধর্ম সম্মেলন নিয়ে বিভিন্ন ক্লেশের বর্ণনা রয়েছে। দশম মুখ্য শিলালিপিতে অশোকের ইচ্ছা জনপ্রিয়তা অর্জন করা ধর্ম প্রচারের মধ্য দিয়ে। তাহলে সম্রাট অশোকের যে জনপ্রিয়তা অর্জন, সেটি এই দশম মুখ্য শিলালিপিতে রয়েছে। একাদশ মুখ্য শিলালিপি ধর্মের প্রশংসা নিয়ে বর্ণনা করা হয়েছিল এবং দ্বাদশ মুখ্য শিলালিপিতে ধর্মের প্রচার সম্প্রসারণ সম্পর্কে বা প্রচার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সেই সম্পর্কে রয়েছে। ত্রয়োদশ শিলালিপি বা ত্রয়োদশ মুখ্য শিলালিপি সবচেয়ে বড় শিলালিপি, কিন্তু কলিঙ্গ বিজয় ও তার ফলে মানুষের যে ক্ষতি বা মানুষের যে কষ্টের কথা সেটি রয়েছে এবং গ্রিক শাসকদের উল্লেখ রয়েছে। এই গ্রিক শাসকদের বলতে সম্রাট অশোকের সময় তিনি বিভিন্ন বিদেশি শাসকদের ও এই বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে তথ্য দিয়েছিলেন বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে অবগত করিয়েছিলেন, সেই সম্পর্কে এই ত্রয়োদশ শিলালিপিতে রয়েছে। সেই বিদেশিদের মধ্যে সম্রাট অশোকের লিপি থেকে, অর্থাৎ এই ত্রয়োদশ লিপি থেকে জানা যাচ্ছে যে সিরিয়ার রাজা অ্যান্টিওকাস থিওস, মিশরের রাজা টলেমি, ফিলাডেলফাস, ম্যাসিডোনিয়ার রাজা অ্যান্টিগোনাস, গোনেটাস, সাইরিনের রাজা মেগাস এবং এপিরাসের অধিপতি আলেকজান্ডারের কাছে তিনি ধর্মদূত পাঠিয়েছিলেন। এটি এই ত্রয়োদশ শিলালিপিতে রয়েছে। এবং চতুর্দশ মুখ্য শিলালিপি অন্য সমস্ত শিলালিপির প্রাকৃতিক কথা। এই শিলালিপিটা দ্বিভাষী ছিল, কিন্তু মৎস্যজীবী ও শিকারীরা মৎস্য ও পশু শিকার ছেড়ে দেন। অশোকের ধর্মোপদেশ অনুসারে শাসক ও রাজ্যবাসীদের ধর্মবিশ্বাসের কথাও এই চতুর্দশ শিলালিপিতে রয়েছে। তাহলে সম্রাট অশোকের যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে শিলালেখগুলি রয়েছে তার বিষয়বস্তুগুলো মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রয়োদশ শিলালিপিতে তিনি বিভিন্ন বিদেশি এবং নিজের সাম্রাজ্যের বাইরে গিয়েও বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন, তার প্রমাণ রয়েছে। আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এই সম্রাট অশোকের সময় কিন্তু আর্ট এবং আর্কিটেকচারে অনেক বেশি ফ্লোরিস্ট হয়েছিল, অর্থাৎ অনেক বেশি বিস্তার লাভ করেছিল বা অনেক বেশি ফলে ফুলে উঠেছিল। এই আর্ট এবং আর্কিটেকচারের মধ্যে পপুলার ফোক আর্ট, তাহলে পপুলার বা ফোক আর্ট ছিল এবং রয়্যাল কোর্ট আর্ট ছিল। তাহলে এই পপুলার এবং ফোক আর্ট বা রয়্যাল কোর্ট আর্ট এর মধ্যে সিটি অফ পাটলিপুত্র, এটি রয়্যাল কোর্ট আর্টের মধ্যে পড়েছিল। ওয়াসোকান পিলার্স, স্তূপস, কেভস, তাহলে সম্রাট অশোকের পিলার, বিভিন্ন স্তম্ভ, স্তূপ এবং বিভিন্ন গুহা, সেগুলিও এই আর্ট এবং আর্কিটেকচারের মধ্যে রয়েছে। পিলার্স, মৌরিয়ান স্কাল্পচার, তাহলে সম্রাট অশোকের যে পিলার্স গুলি অর্থাৎ মৌর্য যে স্কাল্পচার, সেগুলির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন সিঙ্গেল লায়ন ক্যাপিটাল, এই একটি সিংহযুক্ত যে পিলার্স রয়েছে সেটি রামপুরবা এবং লৌরিয়া নন্দনগড়। তাহলে একটি সিংহ বা সিঙ্গেল লায়ন ক্যাপিটাল রামপুরবা এবং লৌরিয়া
নন্দনগড়। এখানে রয়েছে 4 লায়ন ক্যাপিটাল, 4টি সিংহযুক্ত যে পিলার, সেটি আমরা জানি আমাদের বর্তমান যে চিহ্ন অশোক স্তম্ভ সেটি এখান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ সারনাথ এবং সাঁচিতে 4 লায়ন ক্যাপিটাল রয়েছে। এই সারনাথ থেকে নেওয়া হয়েছিল আমাদের ন্যাশনাল যে চিহ্ন, অর্থাৎ ন্যাশনাল যে প্রতীক 4টে লাইন যুক্ত অশোক স্তম্ভ, সেটি সারনাথ এবং সাঁচিতে রয়েছে এমন পিলার্স। কার্ভড এলিফ্যান্ট এবং হাতি বা হস্তিযুক্ত যে পিলার্স গুলো সেগুলি ধৌলিতে পাওয়া গিয়েছিল, এবং এনগ্রেভড এলিফ্যান্ট সেটি কলসিতে পাওয়া গিয়েছিল। সম্রাট অশোকের যে 4 লায়ন ক্যাপিটাল যেগুলি সারনাথে পাওয়া গিয়েছিল, বর্তমানে আমাদের জাতীয় চিহ্ন, সেই 4 লায়ন ক্যাপিটালের মধ্যে বা সারনাথের যে স্তম্ভটি ছিল সেই স্তম্ভটি কিন্তু 4টি সিংহ পাশাপাশি দাঁড়িয়েছিল, এবং এদেরকে ঘিরে ক্ষুদ্র বা ছোট সিংহ, হাতি, ঘোড়া এবং ষাঁড় বৃত্তাকারে দাঁড়িয়েছিল, যেটি এই 4 লায়ন ক্যাপিটাল বা 4 লায়ন ক্যাপিটাল পিলার্স এর মধ্যে ছিল, যেটি বর্তমানে আমাদের জাতীয় চিহ্ন। প্রসেস অফ দ্য ফল অফ দ্য মৌর্যন এম্পায়ার, এই এত বড় মৌর্য সাম্রাজ্যের পতন কিভাবে হলো বা কি কারণ ছিল যে কারণে মৌর্য সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে অগ্রসর হয়েছিল। ব্রাহ্মণিক্যাল রিয়াকশন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অপ্রেসিভ রুলস, উইক সাকসেসরস, হাইলি সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন, এছাড়াও আরো অনেক কারণ রয়েছে। তাহলে এই ব্রাহ্মণিক্যাল রিয়াকশন, এই সময় যেহেতু মৌর্য সম্রাটরা বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম এই সমস্ত নতুন ধর্মের দিকে বেশি আকৃষ্ট ছিল, যে কারণে ব্রাহ্মণ ধর্মের সমস্ত মানুষেরা এই সমস্ত সম্রাটদের প্রতি একটি বিরূপ মনোভাব রাখতেন, এবং পরবর্তী সময়ে দুর্বল রাজাদের থাকার সুযোগ নিয়ে তারা নিজেদের মধ্যে একটি সংগঠন তৈরি করে এবং তারা বিদ্রোহ করতে শুরু করে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও তেমন ছিল, যেমন পরবর্তী সময়ে দক্ষ এবং যোগ্য বিচক্ষণ রাজা না থাকার কারণে অর্থনৈতিক অনেক সংকট এসেছিল, এবং সেই সমস্ত শাসকগুলি বা পরবর্তী সময় সম্রাট অশোকের পরবর্তী সময়ে তেমন কোনো আর শক্তিশালী শাসকের দেখা যায়নি। সবাই ছিল উইক সাকসেসরস, অর্থাৎ পরবর্তী যারাই বসছিলেন সিংহাসনে তারা সবাই ছিলেন উইক সাকসেসরস, অর্থাৎ দক্ষ নন। হাইলি সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন, এবং সম্রাট অশোকের সময় বা তারও পূর্বে এই মৌর্য বংশ মূলত খুবই শক্তিশালীভাবে সেন্ট্রালাইজড করা ছিল, হাইলি সেন্ট্রালাইজড ছিল, যে কারণে সেটি পরবর্তী সময়ে যোগ্য রাজা না থাকায় ধীরে ধীরে পতনের দিকে অগ্রসর হয়েছিল। এভাবে একটি মৌর্য বংশ বা শক্তিশালী মৌর্য বংশ পরবর্তী সময় ধীরে ধীরে যোগ্য রাজার অনুপস্থিতিতে পতনের দিকে ত্বরান্বিত হয়েছিল। তাহলে আজকে আমরা মৌর্য বংশ কমপ্লিট করলাম। যদি কারোর কোনো ডাউটস থাকে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।